নমস্কার বন্ধুরা, গল্প সমগ্র চ্যানেলে আজ আপনারা শুনবেন শ্রী সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার রহস্য কাহিনী নেপোলিয়নের চিঠি। ফেলুদার এই গল্পের শুরুটা খানিকটা আকস্মিক। কলকাতার পার্ক স্ট্রিটের এক খেলনার দোকানে উপহার কিনতে গিয়ে এক ক্ষুদে ভক্তের সাথে ফেলুদার দেখা হয়ে যায়। আর ভক্তও দেরি না করে ফেলুদাকে তার পোষা টিয়া হারিয়ে যাওয়ার তদন্তের আর্জি জানিয়ে বসে। অবশ্য রহস্য উদ্ঘাটন নয়, বরং শ্রীমান অনিরুদ্ধ হালদারের মন ভালো করতেই ফেলুদারা একদিন গিয়ে হাজির হন হালদার বাড়িতে। ঘটনাচক্রে ফেলুদারা সেই বাড়িতে থাকা অবস্থাতেই একটি রোমহর্ষক ঘটনা ঘটে এবং তার সাথে সাথে হালদার পরিবারের মহামূল্য একটি সম্পত্তি, নেপোলিয়নের শেষ জীবনে লেখা একটি চিঠি, রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। স্বাভাবিকভাবেই ঘটনাটির তদন্তের ভার ফেলুদার হাতে পড়ে, আর সেটা করতে গিয়ে তার কাছে ক্রমশই স্পষ্ট হয়ে ওঠে এই যে ছোট অনিরুদ্ধের পাখি হারিয়ে যাওয়াকে বড়রা তেমন পাত্তা না দিলেও নেপোলিয়নের চিঠি লোপাটের চাইতে সেটাও কম অদ্ভুত কোনো রহস্য নয়। গল্প পাঠে আমি সায়ক। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করব গল্প সমগ্র চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। শুরু হচ্ছে সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার রহস্য কাহিনী নেপোলিয়নের চিঠি, প্রথম পর্ব। তুমি কি ফেলুদা? প্রশ্নটা এলো ফেলুদার কোমরের কাছ থেকে। একটি বছর ছয়েকের ছেলে ফেলুদার পাশেই দাঁড়িয়ে মাথাটাকে চিৎ করে তার দিকে চেয়ে আছে। এই সেদিনই একটা বাংলা কাগজে ফেলুদার একটা সাক্ষাৎকার বেরিয়েছে, তার সঙ্গে হাতে চারমিনার নিয়ে একটা ছবি। তার ফলে ফেলুদার চেহারাটা আজকাল রাস্তাঘাটে লোকে ফিল্ম স্টারের মতোই চিনে ফেলছে। আমরা এসেছি পার্ক স্ট্রিট আর রাসেল স্ট্রিটের মোড়ে খেলনা আর লাল মাছের দোকান হবি সেন্টারে। সিধু জ্যাঠার 70 বছরের জন্মদিনে তাকে একটা ভালো দাবার সেট উপহার দিতে চায় ফেলুদা। ছেলেটির মাথায় আলতো করে হাত রেখে ফেলুদা বলল, ঠিক ধরেছ তুমি। আমার পাখিটা কে নিয়েছে বলে দিতে পারো? বেশ একটা চ্যালেঞ্জে সুরে বলল ছেলেটি। ততক্ষণে ফেলুদারই বয়সী এক ভদ্রলোক ব্রাউন কাগজে মোড়া একটা লম্বা প্যাকেট নিয়ে আমাদের দিকে এগিয়ে এসেছেন। তার মুখে খুশির সঙ্গে একটা অপ্রস্তুত ভাব মেশানো। তোমার নিজের নামটাও বলে দাও ফেলুদাকে, বললেন ভদ্রলোক। অনিরুদ্ধ হালদার, গম্ভীর মেজাজে বলল ছেলেটা। ইনি আপনার ক্ষুদে ভক্তদের একজন, বললেন ভদ্রলোক। আপনার সব গল্প ওর মার কাছ থেকে শোনা। পাখির কথা কি বলছিল? ও কিছু না, ভদ্রলোক হালকা হেসে বললেন। পাখি পোষার শখ হয়েছিল, তাই ওকে একটা চন্দনা কিনে দিয়েছিলাম। যেদিন আসে সেদিনই কে খাঁচা থেকে পাখিটা বার করে নিয়ে যায়। খালি একটা পালক পড়ে আছে, বলল ফেলুদার ভক্ত। তাই বুঝি? রাত্রিরে ছিল পাখিটা, সকালবেলা নেই। রহস্য। তাই তো মনে হচ্ছে। তা অনিরুদ্ধ হালদার এই রহস্যের ব্যাপারে কিছু করতে পারেন না? আমি বুঝি গোয়েন্দা? আমি তো ক্লাস 2-তে পড়ি। ছেলের বাবা আর বেশি দূর কথা এগোতে দিলেন না। চলো অনু, আমাদের আবার নিউ মার্কেটে যেতে হবে। তুমি বরং ফেলুদাকে একদিন আমাদের বাড়িতে আসতে বলো। ছেলে বাবার অনুরোধ চালান করে দিল। এবার ভদ্রলোক একটা কার্ড বের করে ফেলুদার হাতে দিয়ে বললেন, আমার নাম অমিতাভ হালদার। ফেলুদা কার্ডটা একবার চোখ বুলিয়ে বলল, বারাসাতে থাকেন দেখছি। আপনি হয়তো আমার বাবার নাম শুনেও থাকতে পারেন, পার্বতী চরণ হালদার। হ্যাঁ, ওর লেখা টেখাও তো পড়েছি। ওরই তো সব নানা রকম জিনিসের কালেকশন আছে না? ওটা বাবার নেশা। ব্যারিস্টারি ছেড়ে এখন এসবই করেন। সারা পৃথিবী ঘুরেছেন এইসবের পেছনে। আপনার তো অনেক ব্যাপারে আছে, আমার মনে হয় আপনি দেখলে আনন্দ পাবেন। আদিকালে গ্রামোফোন, মুঘল আমলের দাবা পড়ে, ওয়ারেন হেস্টিংয়ের নস্যির কৌটো, নেপোলিয়নের চিঠি। তাছাড়া আমাদের বাড়িটাও খুব ইন্টারেস্টিং, 150 বছরের পুরনো। একদিন যদি ফ্রি থাকেন একটা ফোন করে দিলে, রোববার টোববার। আমি বরং একটা ফোন করব। ডাইরেক্টরিতে তো আপনার। আগে হ্যাঁ, আমার নামই আছে, এই যে। ফেলুদা তার একটা কার্ড ভদ্রলোককে দিয়ে দিল। কথা হয়ে গেল, আমরা এই মাসেই একদিন বারাসাত গিয়ে হাজির হব। লালমোহনবাবুর গাড়ি আছে, যাওয়ার কোনো অসুবিধা নেই।
এখানে বলে রাখি, লালমোহন বাবু বহাল তবিয়ত এবং মুখোশ মেজাজে আছেন, কারণ এই পুজোয় জটায়ুর জায়ান্ট অমনিবাস বেরিয়েছে। তাতে বাছাই করা 10টা সেরা রহস্য রোমাঞ্চ উপন্যাস। দাম 25 টাকা, এবং লালমোহন বাবুর ভাষায় সেলিং লাইক হট কচুরিস। সন্ধেবেলা ফেলুদার মুখ শুকনো দেখে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? ও বলল, খুদে মক্কেলের আর্জিটা মাথায় ঘুরছে রে। সেই চন্দনা ব্যাপারটা? খাঁচা থেকে পাখি চুরি যায় কখনো শুনেছিস? তা শুনিনি, সেটা স্বীকার করতেই হলো। তুমি কি এর মধ্যেও রহস্যের গন্ধ পাচ্ছ নাকি? ব্যাপারটা ঠিক দৈনন্দিন ঘটনার মধ্যে পড়ে না। চন্দনা তো আর বার্ড অফ প্যারাডাইস নয়। এক যদি না কারো নেগলিজেন্সে খাঁচার দরজাটা বন্ধ করতে ভুল হয়ে গিয়ে থাকে। কিন্তু সেটা তো আর জানবার কোনো উপায় নেই। তা থাকবে না কেন? ওখানে গিয়ে জিজ্ঞেস করলেই জানা যায়। আসলে বুঝতে পারছি এ ব্যাপারটা ওর বাড়ির কেউ সিরিয়াসলি নেয়নি। ঘটনাটা যে অস্বাভাবিক সেটা কারোর মাথায় ঢোকেনি। অথচ ছেলের মনটা যে খচখচ করছে সেটা বুঝতে পারছি। না হলে আমাকে দেখে ও কথাটা বলতো না। অন্তত একবার যদি গিয়ে দেখা যেত। তা ভদ্রলোক তো বলেছেনই যেতে। হ্যাঁ, কিন্তু সেটাও হয়তো আমাকে সামনাসামনি দেখলেন বলে। বাড়ি ফিরে সে কথা নাও মনে থাকতে পারে। ছোট ছেলের অনুরোধ বলেই মনে হচ্ছে সেটা একেবারে এড়িয়ে যাওয়া ঠিক নয়। ক্রিসমাসের যখন আর 5 দিন বাকি, তখনই এক শনিবারের সকাল এসে গেল অমিতাভবাবুর ফোন। আমি কলটা ফেলুদার ঘরে ট্রান্সফার করে বসবার করে মেন টেলিফোনে কান লাগিয়ে শুনলাম। মিস্টার মিত্তির, বলুন, কি খবর? আমার ছেলে তো মাথা খেয়ে ফেলল। কবে আসছেন? পাখির কোনো সন্ধান পেলেন? না, সে আর পাওয়া যাবে না। ভয় হয় আপনার ছেলে যদি ধরে বসে থাকে তার পাখি উদ্ধার করে দেব, তখন সেটা না পাওয়া গেলে তো বেইজ্জতের ব্যাপার হবে। সে নিয়ে আপনি চিন্তা করবেন না। ছেলেকে খানিকটা সময় দিলেই সে খুশি হয়ে যাবে। আসলে আমার বাবার সঙ্গে একবার আপনার আলাপ করিয়ে দিতে চাই। আজ তো আমার ছুটি। আপনি কি করছেন? তেমন কিছুই না। আজ 10টা নাগাদ হলে হবে? নিশ্চয়ই। শনি রবি দুদিনই আমাদের বাড়িতে সকাল 9টায় লালমোহনবাবুর আসাটা একেবারে 100% শিওর। ঘড়ির কাঁটায় কাঁটায় আসাটা কলকাতা শহরে আজকাল আর সম্ভব নয়। তবে 10 মিনিট এদিক ওদিকের বেশি হয় না কোনোদিনই। আজও হলো না। ঠিক 9টা বেজে 5 মিনিটে ঘরে ঢুকে ধপ করে সোফায় বসে পড়ে বললেন, কালি কলম মন, লেখে 3 জন। মশাই, পুজোর লেখার ধকলের পর শীতকালটা এলে লেখার চিন্তাটা 1000 মাইলস দূরে চলে যায়। কালি কলম খাতার দিকে আর চাইতেই ইচ্ছা করে না। লালমোহনবাবু ইদানিং প্রবাদ নিয়ে ভীষণ মেতে উঠেছেন। 350 প্রবাদ নাকি উনি মুখস্থ করেছেন। লেখার ফাঁকে ফাঁকে লাক্সই প্রবাদ গুজে দিতে পারলে সাহিত্যের রস নাকি ঘনীভূত হয়। তিনি অবশ্যই শুধু লেখায় নয়, কথাতেও যখন তখন প্রবাদ লাগাচ্ছেন। আজ ভদ্রলোকের পরনে ছাই রঙের টেরিলনের প্যান্ট আর সবুজ সোয়েটার, আর হাতে এক চাঙারি কচুরি। কচুরির কারণ আর কিছুই না, হট কচুরির আজকাল তেমন ডিমান্ড আছে কিনা ফেলুদার এই প্রশ্নের উত্তরে লালমোহনবাবু বলেন, মশাই, বাগবাজারে মোহন ময়রার দোকানের কচুরির জন্য কিউ দেখলে মনে হবে সেখানে কোনো বোম্বাই মার্কা হিন্দি হিট ছবি চলছে। আপনাকে খাওয়ালে বুঝবেন উপমাটা কত অ্যাপ্রোপ্রিয়েট। সঙ্গে 1 ফ্লাস্ক জল আর কচুরির চাঙারিটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। লালমোহনবাবু পার্বতী হালদারের নাম শোনেননি, তবে নেপোলিয়নের চিঠি শুনে ভয়ানক ইমপ্রেসড হলেন। বললেন স্কুলে থাকতে ওর হিরোর ছিল নাকি নেপোলিয়ন। গ্রেট ম্যান, বোনাপার্টি, কথাটা বার 3 চাপা গলায় বললেন যাওয়ার পথে। ভিআইপি রোডের আগে স্পিড তুলতে পারলেন না লালমোহনবাবুর ড্রাইভার হরিপদবাবু। বারাসতে যখন পৌঁছালাম তখন প্রায় 10:30। অমিতাভবাবুদের বাড়িটা মেন রোডের ওপরেই, তবে গাছপালায় ঘেরা বলে আসল বাড়িটা রাস্তা থেকে চোখে পড়ে না। গেট দিয়ে ঢুকে নুড়ি ফেলা রাস্তায় খানিকটা গিয়ে তবে থামওয়ালা দালানটা দেখা যায়। একেবারে সাহেবি ঢঙের বাড়ি। বয়সের ছাপ যতটা থাকার কথা ততটা নেই। মনে হয় বছর খানেকের মধ্যেই অন্তত সামনের অংশটায় চুনকাম ও রিপেয়ার দুই হয়েছে। বাড়ির সামনে একটা বাঁধানো পুকুরের চারিপাশে সুপুরি গাছের সারি। অমিতাভবাবু নিচেই অপেক্ষা করছিলেন আমাদের জন্যে। ফেলুদা লালমোহনবাবুর সঙ্গে আলাপ করান্ত বললেন, আমি নিজে আপনার লেখা পড়িনি বটে, তবে আমার স্ত্রী রহস্য রোমাঞ্চ সিরিজের ভীষণ ভক্ত।
আমরা শ্বেত পাথরের সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম। পার্বতীবাবুর কালেকশনের জিনিস নাকি সব দোতলায়, বাবার আগে আমার পুত্রের সঙ্গে দেখাটা সেরে নিন। বললেন অমিতাভবাবু। বাবার কাছে এখন লোক আছে, উনি বাইরের লোকের সঙ্গে দেখা সাক্ষাৎগুলো সকালেই করেন। এত দূরেও লোক এসে উৎপাত করে? বাবার মতো কিছু কালেক্টর আছেন, তারা প্রায়ই আসেন। তাছাড়া সম্প্রতি বাবা একজন সেক্রেটারির জন্য কাগজে বিজ্ঞাপন দিয়েছেন, তার জন্য কিছু লোক দেখা করতে আসছে। ওনার সেক্রেটারি নেই? আছে, তবে তিনি দিল্লি চলে যাচ্ছেন সামনের সপ্তাহে একটা ভালো কাজ পেয়ে। লোকটি বেশ কাজের ছিল। আসলে সেক্রেটারির ব্যাপারে বাবার লাকটাই খারাপ। গত 10 বছরে 4টে সেক্রেটারি এলো গেল। একটি তো বছর খানেক কাজ করার পর মেনিনজাইটিসে মারা গেলেন। আরেকটি কথাবার্তা নেই, সাই বাবার ভক্ত হয়ে বিভাগী হয়ে গেলেন। এখন যে ভদ্রলোকটির সঙ্গে বাবা কথা বলছেন তাকে 7 বছর আগে তাড়িয়ে দেন, সেও ছিল সেক্রেটারি। কেন তাড়ান কেন? ভদ্রলোক কাজ খুব ভালোই করতেন, তবে অসম্ভব কুসংস্কারী। বাবা সেটা একেবারে সহ্য করতে পারতেন না। একবার ইজিপ্ট থেকে একটা জেট পাথরের মূর্তি আনার পর কলকাতায় এসে বাবার অসুখ করে। সাধনবাবু বাবাকে সিরিয়াসলি বলেন যে মূর্তিটি যে দেবীর, তার অভিশাপ পড়েছে বাবার উপরে। এই এক কথাতেই বাবা তাকে একরকম ঘাট দিয়ে বার করে দেন। এই সাধনবাবু যদি আবার এসে থাকেন, তাহলে তাকে খুবই অপটিমিস্টিক বলতে হবে এবং আপনার বাবাকে অত্যন্ত ক্ষমাশীল বলতে হয়। আসলে লোকটাকে তাড়িয়ে দেওয়ার পর বাবার একটু অনুশোচনা হয়েছিল, কারণ ভদ্রলোকের অবস্থা মোটেই ভালো ছিল না। আর বাবা ওকে সার্টিফিকেটও দেননি। বাড়িটা বাইরে থেকে বিলিতি ধাঁচের হলেও ভেতরটা বাংলা জমিদারি বাড়ির মতোই। মাঝখানে নাট মন্দিরকে ঘিরে দোতলার বারান্দার একপাশে সারি সারি ঘর, বৈঠকখানা আর পার্বতীচরণের স্টাডি বা কাজের ঘর সামনের দিকে, আর ভেতর দিকে সব শোবার ঘর। ফেলুদার খুদে মক্কেল বারান্দায় তার ঘরের সামনেই দাঁড়িয়ে ছিল। আমরা সেই দিকে এগিয়ে যাব, এমন সময় জুতোর শব্দ শুনে বৈঠকখানার দিকে চেয়ে দেখি নীল কোট পরা হাতে ব্রিফকেসওয়ালা একজন লোক গটগটিয়ে ঘরটা পেরিয়ে সিঁড়ির দিকে চলে গেল। অমিতাভবাবু বললেন, এই সেই প্রাক্তন সেক্রেটারি সাধনবাবু। ভদ্রলোককে খুব প্রসন্ন বলে মনে হলো না। এই যে আমার পাখির খাঁচা। ফেলুদা তার সামনে গিয়ে দাঁড়াতেই বলল অনিরুদ্ধ, আমি তো সেটাই দেখতে এলাম। খাঁচাটা একটা হুক থেকে ঝুলছে বারান্দায় রেলিংয়ের ওপরে। ঝকঝকে ভাবটা দেখে বোঝা যায় খাঁচাটাও কেনা হয়েছিল পাখির সঙ্গেই। ফেলুদা সেটার দিকে এগিয়ে গেল। দরজাটা এখনো খোলাই রয়েছে। আপনার বাড়ির কোনো চাকরের পাখিতে অ্যালার্জি আছে বলে জানেন? অমিতাভবাবু হেসে উঠলেন। সেটা ভাববার তো কোনো কারণ দেখি না। আমাদের বাড়ির কোনো চাকরি 20 বছরের কম পুরনো নয়। তাছাড়া এককালে এ বাড়িতে একসঙ্গে দুটো গ্রে প্যারট ছিল, বাবা নিজেই এনেছিলেন। অনেক দিন ছিল, তারপর মারা যায়। এই ব্যাপারটা লক্ষ্য করেছেন কি? ফেলুদা বেশ কিছুক্ষণ হাত দিয়ে খাঁচাটাকে নেড়ে নেড়ে প্রশ্নটা করল। অমিতাভবাবুর সঙ্গে আমরা দুজনও এগিয়ে গেলাম। ফেলুদা খাঁচার দরজাটা একটা অংশে আঙুল দিয়ে দেখালো। ছোট্ট একটা লাল ছোপ বলে মনে হচ্ছে। বললেন অমিতাভবাবু। তার মানে কি? যা ভাবছেন তাই, ব্লাড। চন্দনা মার্ডার! বলে উঠলেন লালমোহনবাবু। ফেলুদা খাঁচার দরজাটা বন্ধ করে দিয়ে বলল, পাখির রক্ত না মানুষের রক্ত সেটা কেমিক্যাল অ্যানালিসিস না করে বোঝা যাবে না, তবে একটা স্ট্রাগল হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। অবশ্যই সেটা তেমন অস্বাভাবিক কিছু নয়। এটা বোঝাই যাচ্ছে যে খাঁচার দরজা খোলা রাখার জন্য পাখি পালায়নি। দরজা খুলে পাখিকে বার করে নেওয়া হয়েছে। আপনারা কোত্থেকে কিনেছিলেন পাখিটা? নিউ মার্কেট। বলে উঠল অনিরুদ্ধ। নিউ মার্কেটে বাবুর পাখির দোকান খুব পুরনো দোকান। আমাদের জানাশোনা অনেকেই ওখান থেকে পাখি কিনেছে। অনিরুদ্ধর ইচ্ছে ছিল তার নতুন কেনা খেলনাগুলো আমাদের দেখায়, বিশেষ করে মেশিন গানটা। কিন্তু অমিতাভবাবু বললেন, এরা আবার তোমার কাছে আসবেন, তখন তোমার খেলনা দেখবেন, তোমার মার সাথে আলাপ করবেন, চা খাবেন, সব হবে। আগে দাদুর সঙ্গে আলাপ করে দিই, কেমন? আমরা পার্বতীবাবু স্টাডির উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু দাদুর সঙ্গে আর আলাপ হলো না। লালমোহনবাবু পরে বলেছিলেন, এক একটা ঘটনার শকের এফেক্ট নাকি সারা জীবন থাকে।
এটা সেরকম একটা ঘটনা। বৈঠকখানায় ঢুকেই বুঝেছিলাম চারিদিকে দেখবার জিনিস গিজগিজ করছে। সেসব দেখার সময় ঢের আছে বলে মনে করে আমরা এগিয়ে গেলাম ঘরের দক্ষিণ পশ্চিম কোণে পর্দা দেওয়া স্টাডির দরজার দিকে। আসুন। বলে অমিতাভবাবু গিয়ে ঢুকলেন ঘরের মধ্যে, আর ঢোকা মাত্র এক অস্ফুট চিৎকার দিয়ে বললেন, বাবা! ফেলুদার অমিতাভবাবুকে দুহাত দিয়ে ধরতে হলো, কারণ ভদ্রলোক প্রায় পড়েই যাচ্ছিলেন। ততক্ষণে আমরাও দুজনেও ঘরে ঢুকেছি। বিরাট মেহগানি টেবিলের পেছনে একটা রিভলভিং চেয়ারে বসে আছেন পার্বতীচরণ হালদার। তার মাথাটা চিত, দুটো পাথরের মতন চোখ চেয়ে আছে সিলিংয়ের দিকে, হাত দুটো ঝুলে রয়েছে চেয়ারের দুটো হাতলের পাশে। ফেলুদা এক দৌড়ে চলে গেছে ভদ্রলোকের পাশে। নারীটা দেখার জন্য হাতটা বাড়িয়ে আমাদের দিকে ফিরে বলল, তোরা দৌড়ে গিয়ে ওই সাধন লোকটাকে আটকা। দারোয়ানকে বল, দরকার হলে বাইরে রাস্তায় দেখ। আমার সঙ্গে সঙ্গে লালমোহনবাবুও ছুট দিলেন। মন বলছিল 10 মিনিট চলে গেছে, সে লোককে আর পাওয়া যাবে না, বিশেষ করে যদি সে খুন করে থাকে। সিঁড়ি দিয়ে নামবার সময় এক ভদ্রলোকের সঙ্গে প্রায় কোলেশন হয়েছিল। পরে জেনেছিলাম উনি পার্বতীচরণের বর্তমান সেক্রেটারি ঋষিকেশবাবু। দুজন অচেনা লোককে এইভাবে তড়িঘড়ি নামতে দেখে তিনি কি ভাবলেন সেটা আর তখন ভাবার সময় ছিল না। বাইরে কেউ নেই, রাস্তায়ও না, কারোর থাকার কথাও না। যেটা সবচেয়ে অদ্ভুত লাগলো সেটা হলো এই যে দারোয়ান জোর গলায় বলল, গত 10 মিনিটের মধ্যে কেউ গেট দিয়ে বাইরে যায়নি। বাবুর কাছে লোক আসবে বলে সে সকাল থেকে ডিউটিতে রয়েছে, তার ভুল হতেই পারে না। চলো বাগানের দিকটা দেখি। বললেন লালমোহন বাবু। হয়তো কোথাও ঘাপটি মেরে বসে আছে। তাই করলাম। দক্ষিণের পুকুরের ধার, পশ্চিমের গোলাপ বাগান, কম্পাউন্ড ওয়ালের পাশটা, চাকরের ঘরের আশেপাশে কোথাও বাদ দিলাম না। পাঁচিল টপকানো সহজ নয়, কারণ প্রায় 8 ফুট উঁচু। হাল ছাড়তে হলো। সাধনবাবু উধাও। পার্বতীবাবুকে মাথার ওপরে একটা ভারী জিনিস দিয়ে আঘাত মেরে খুন করা হয়েছে। এদের বাড়ির ডাক্তার সৌরিন সোম বললেন মৃত্যুটা হয়েছে মারার সঙ্গে সঙ্গে। ভদ্রলোকের রক্তের চাপ ওঠানামা করত, হাটেরও গোলমাল ছিল। ইতিমধ্যে পুলিশও এসে গেছে। ইন্সপেক্টর হাজরা ফেলুদাকে চেনেন, মোটামুটি খাতিরও করেন। সাধারণ পুলিশের লোক প্রাইভেট ইনভেস্টিগেটরকে যেরকম অবজ্ঞা চোখে দেখে সেরকম নয়। বললেন, আমাদের যা রুটিন কাজ তা করে যাচ্ছি আমরা। যদি কিছু তথ্য বেরোয় তো আপনাকে জানাবো। ফেলুদা বলল, যে ভারী জিনিসটা দিয়ে খুন করা হয়েছিল সেটা সম্বন্ধে কোনো আইডিয়া করেছেন? হাজরা বললেন, তেমন তো কিছু দেখছি না আশেপাশে। খুনি সেই জিনিসটা নিয়েই ভেগেছে বলে মনে হচ্ছে। পেপার ওয়েট। পেপার ওয়েট? একবার আসুন আমার সঙ্গে। হাজরা ও ফেলুদার পেছন পেছন আমরাও ঢুকলাম ঘরের মধ্যে। ফেলুদা টেবিলের একটা অংশে আঙুল দিয়ে দেখালো। সবুজ ফেল্টের ওপর মিহি ধুলো জমে আছে। তারই একটা অংশে একটা ধুলোহীন গোল চাকতি। খুব ভালো করে লক্ষ্য না করলে বোঝা যায় না। অমিতাভবাবুকে জিজ্ঞেস করেছিলাম। বলল ফেলুদা, একটা বেশ বড় এবং ভারী ভিক্টোরিয়া আমলের কাঁচের পেপার ওয়েট থাকতো এই টেবিলের ওপর, এখন নেই। ওয়েল ডান মিস্টার মিত্তির। কিন্তু আসল লোক তো বেমালুম হাওয়ায় গেল বলে মনে হচ্ছে। ঘর থেকে বেরিয়ে এসে বলল ফেলুদা। হাজরা বললেন, নাম আর ডেসক্রিপশন যখন পাওয়া গেছে তখন তাকে খুঁজে বের করতে অসুবিধা হবে না। তাছাড়া সে তো অ্যাপ্লিকেশন করেছিল, সেটা থেকে থাকলে তো তার ঠিকানাই পাওয়া যাবে। আমার মনে হয় দারোয়ান সত্যি কথা বলছে না। একটা সময় সে গেটের কাছে ছিল না, তখনই লোকটা পালিয়েছে। মেন রোডের ওপর বাড়ি, হয়তো বেরিয়েই বাস পেয়ে গেছে। অবশ্যই সে ছাড়াও তো আরো লোক এসেছিল সকালে। সাধনবাবু আসার ঠিক আগেই আরেকজন ভদ্রলোক এসেছিলেন। খুনটা তিনিও করে থাকতে পারেন। কিন্তু পার্বতীবাবুকে মৃত দেখলে সাধনবাবু আর থাকবেন কেন? আপনি তো দেখেছেন ঘরটা। ও তো কিউরিওর দোকান মশাই। একজন লোক যদি অসৎ হয় ও ঘরে ঢুকে মালিক মৃত দেখলে তো তার পোয়াবারো। আপনি দেখলে বুঝতে পারবেন কোনো জিনিস গেছে কিনা?
ফেলুদা প্রশ্নটা করলো বর্তমান সেক্রেটারি ঋষিকেশ দত্তকে। ভদ্রলোক 10টার ঠিক আগেই বেরিয়েছিলেন পোস্ট অফিসে দুটো জরুরি বিদেশি টেলিগ্রাম করতে। ফেরার পরেই আমাদের সঙ্গে সিঁড়িতে দেখা হয়। তা হয়তো পারতে পারি, বললেন ঋষিকেশ বাবু। বাইরের যা জিনিস তা মোটামুটি সবই আমার জানা। ভেতরে আলমারিবন্দি জিনিসেরও একটা তালিকা একবার আমাকে দিয়ে করিয়েছিলেন মিস্টার হালদার। তার কিছু জিনিস বোধহয় আজ পেস্টেনজিকে দেখাবার জন্য বার করেছিলেন। পেস্টেনজি আসেন 9:30। এই পেস্টেনজির সঙ্গে কি আগেই আলাপ ছিল পার্বতীবাবুর? খুব, প্রায় 10 বছরের আলাপ। মাসে অন্তত দুবার করে আসতেন। উনিও একজন কালেক্টর। মিস্টার হালদারের সঙ্গে একটা চিঠি ছিল, সেটা দেখতেই ভদ্রলোক আসেন। এটা কি সেই নেপোলিয়নের চিঠি? হ্যাঁ। সেটা কি মিস্টার হালদার বিক্রি করার কথা ভেবেছিলেন? মোটেই না। পেস্টেনজির খুব লোভ ছিল ওটার উপরে। তিনি মোটা টাকা অফার করবেন আর মিস্টার হালদার রিফিউজ করবেন। তাতে পেস্টেনজির মুখের ভাবটা কেমন হবে সেটা দেখেই মিস্টার হালদারের আনন্দ। এই ব্যাপারে ওর একটা জিদও ছিল। এই চিঠিটা কিনবার জন্য একবার এক আমেরিকান দাম চড়াতে চড়াতে $20,000 উঠেছিল। মিস্টার হালদার ক্রমাগত মাথা নেড়ে গেলেন। সাহেবের মুখ লাল। শেষ পর্যন্ত মুখ খারাপ করতে আরম্ভ করলো, আর সমস্ত ব্যাপারটা বসে বসে উপভোগ করলেন মিস্টার হালদার। আজও পেস্টেনজিকে গলা চড়াতে শুরু করেছিলেন, সেটা আমি বাইরে থেকেই বুঝতে পেরেছিলাম। জিনিসটা থাকতো কিসের মধ্যে? একটা অ্যালকাথিনের খামে। তাহলে বোধহয় যায়নি চিঠিটা, কারণ খামটা টেবিলের ওপরই রয়েছে। আর তার মধ্যে একটা সাদা ভাঁজ করা কাগজও দেখলাম। না গেলেই ভালো, ও চিঠির মর্ম সকালে বুঝবে না। চুরি হয়েছে কিনা সেটা এখন জানা যাবে না, কারণ পুলিশ ও ঘরে কাজ করছে। তাছাড়া পুলিশের ডাক্তার এইমাত্র এসেছেন, তিনি লাশ পরীক্ষা করছেন। ঋষিকেশ বাবু বললেন, আশ্চর্য, যে সময় সাধনবাবু গেলেন প্রায় সেই সময় আমি ফিরেছি, অথচ লোকটার সঙ্গে দেখা হলো না। আপনি বেরিয়েছেন কটায়? ফেলুদা জিজ্ঞেস করলো। ঠিক 10:05। এখান থেকে 5 মিনিট লাগে পোস্ট অফিস যেতে। খোলার সঙ্গে সঙ্গে টেলিগ্রামগুলো দিতে চেয়েছিলাম। সে তো 5 মিনিটের কাজ, তাহলে ফিরতে এত দেরি হলো কেন? ঋষিকেশবাবু মাথা নাড়লেন। আর বলবেন না মশাই, ঘড়ির ব্যান্ডের খোঁজ করছিলাম স্টেশনারি দোকানগুলোতে। দেখছেন না, ডান হাতে ঘড়ি পড়েছি। ব্যান্ডটা ঢিলে হয়ে গেছে। পা কবজি আমার ডান কবজি চেয়ে প্রায় ½ ইঞ্চি সরু। ব্যান্ড ঢলঢল করে। কোনো লাভ হলো না, সেই নিউ মার্কেট ছাড়া গতি নেই। ভদ্রলোক ডান হাতে ঘড়ি পরেন সেটা আগেই লক্ষ্য করেছি। আপনি এ বাড়িতেই থাকেন? ফেলুদা জিজ্ঞেস করলো। অমিতাভবাবু ভেতরে সামলাচ্ছেন, তাছাড়া উনি নিজেও বেশ ভেঙে পড়েছেন, তাই ফেলুদা ঋষিকেশ বাবুর কাছ থেকে যা তথ্য পাওয়া যায় বার করে নিচ্ছে। হ্যাঁ, এ বাড়িতেই, বললেন ঋষিকেশ বাবু। একতলায়। ফ্যামিলি ট্যামিলি নেই, তাই মিস্টার হালদার বললেন এখানেই থাকতে। ঘরের তো অভাব নেই। সাধনবাবু শুনেছি এ বাড়িতেই থাকতেন। এই কাজ তো ছেড়ে চলে যাচ্ছিলেন আপনি? ভালো লাগছিল না বুঝি? প্রাণ হাঁপিয়ে উঠছিল মশাই। তাছাড়া উন্নতির সুযোগ আজকের দিনে কে ছাড়ে বলুন? মিস্টার হালদার অবশ্যই এমপ্লয়ার হিসেবে বেশ ভালোই ছিলেন। তার বিরুদ্ধে কিছু বলার নেই আমার। আরেকজন ভদ্রলোকের সঙ্গে এর মধ্যে আলাপ হয়েছে, যদিও কথা হয়নি। তিনি হলেন অমিতাভবাবুর ছোট ভাই অচিন্ত্যবাবু। ভদ্রলোক বাড়িতেই ছিলেন, তাই বোধহয় পুলিশ এখন তাকে জেরা করছে। ফেলুদা ঋষিকেশ বাবুকে জিজ্ঞেস করলেন ছোট ভাইয়ের কথা। অচিন্ত্যবাবু কি করেন? থিয়েটার। থিয়েটার? আমরা তিনজনই অবাক। মানে থিয়েটার করেই ও রোজগার? ঋষিকেশ বাবুকে উত্তরটা দিতে যেন বেশ একটু ভাবতে হলো। বললেন, এসব ভেতরের ব্যাপার। আর সত্যি, আমার পক্ষে বলাটা বোধহয় খুব শোভা পায় না। এই ফ্যামিলিতে থিয়েটার করাটা বেমানান, তাতে সন্দেহ নেই। তবে আমার একটা সন্দেহ হয়েছে যে অচিন্ত্যবাবু মনে একটা বেশ বড় রকমের অভিমান ছিল। 4 ভাইয়ের মধ্যে উনিই একমাত্র বিলেত যাননি পড়াশোনা করতে। আসলে বড় ফ্যামিলিতে ছোট ভাই অনেক সময় একটু নেগলেক্টেড হয়। ওনার ক্ষেত্রে মনে হয় সেটাই হয়েছে। আমার সঙ্গে মাঝে মধ্যে কথাবার্তা থেকেও সেটাই মনে হয়েছে। চাকরি একটা করিয়ে দিয়েছিলেন মিস্টার হালদারি, কিন্তু অচিন্ত্যবাবু সেটা ছেড়ে দেন। থিয়েটারের শখটা বোধহয় এমনিতেই ছিল। বারাসাতে একটা ড্রামাটিক ক্লাব নিয়ে খুব মেতে ওঠেন, কিন্তু তাতে মন ভরে না। এখন নবরঙ্গ মঞ্চে ঘোরাঘুরি করছেন। দু একটা হিরোর পাঠও নাকি করেছেন। কালও দেখছিলাম পাঠ মুখস্থ করছেন। এবারে ইন্সপেক্টর হাজরা এগিয়ে এলেন আমাদের দিকে। অচিন্ত্যবাবুর জেরা শেষ। তিনি গোমরা মুখে ঘর থেকে বেরিয়ে গেলেন। হাজরা বললেন, খুনটা হয়েছে 10টা থেকে 10:30টার মধ্যে। পেস্টেনজি ছিলেন 9:30 থেকে 10টার কিছু পর অবধি। সাধন দস্তিদার এসেছেন 10:15, গেছেন 10:30টায়।
ছোট ছেলের ঘর থেকে বাইরের বারান্দা দিয়ে সোজা বাপের ঘরে যাওয়া যায়। বাড়ির ভেতরের লোক দেখতে পাবে না। 10টা 5 থেকে 10:15টার মধ্যে অচিন্ত্যবাবু বাপের ঘরে এসে থাকতে পারেন। উনি বলছেন সারা সকাল পাঠ মুখস্থ করেছেন, কেবল 10:30 নাগাদ একবার ভাইপো অনিরুদ্ধর ডাক পেয়ে তার কাছে যান তার খেলার মেশিন গানটা দেখতে। তখনও তিনি বাপের মৃত্যু সংবাদ পাননি। যাই হোক, মোটামুটি তিনজনেরই মোটিভ ছিল। ছেলের সঙ্গে বাপের বনতো না, পেস্টেনজি ছিলেন মিস্টার হালদারের রাইভাল, আর সাধন দস্তিদারের ছিল পুরনো আক্রোশ। এই হলো ব্যাপার। এবার আপনি এসে একটু দেখে বলুন তো কিছু চুরি গেছে কিনা। শেষ অনুরোধটা করা হলো ঋষিকেশ বাবুকে। ভদ্রলোক এগিয়ে গেলেন স্টাডির দিকে, আর আমরা তার পেছনে পেছনে। ঘরটায় ঢুকে ঋষিকেশবাবু একবার চারিদিকে চোখ বুলিয়ে নিলেন। মেকানিক্যাল জিনিসে পার্বতীবাবুর খুব শখ ছিল, কারণ বৈঠকখানায় দেখেছি একটা প্রথম যুগের সিলিন্ডার গ্রামোফোন, আর এই ঘরে দেখছি একটা আদ্যিকালের ম্যাজিক ল্যান্টার্ন। তাছাড়া ছোট ছোট মূর্তি, পাত্র, দোয়াত, কলম, পিস্তল, পুরনো ছবি, ম্যাপ, বই এসব তো আছেই। বাইরের জিনিসপত্র দেখে, চাবি দিয়ে আলমারি, বাক্স, দেরাজ ইত্যাদি খুলে দেখে অবশেষে ঋষিকেশবাবু জানালেন যে কোনো জিনিস গেছে বলে তো মনে হচ্ছে না। ফেলুদা বলল, আপনি অ্যালকাদিনের খামটা একবার দেখলেন না? ওতে তো চিঠিটা রয়েছে বলেই মনে হচ্ছে। তবু একবার দেখে নেওয়া উচিত। ঋষিকেশ বাবুকে খামটা খুলে ভেতরে কাগজটা টেনে বার করতে হলো। কাগজের রংটা দেখেই আমার সন্দেহ হয়েছিল, পুরনো কাগজ কি এত সাদা হয়? ভাঁজ করা কাগজটা খুলে ফেলেই ভদ্রলোক চেঁচিয়ে উঠলেন, এ কি, এ তো প্যাড থেকে ছেঁড়া হালদার মশাইয়ের নিজের চিঠির কাগজ। অর্থাৎ নেপোলিয়নের চিঠি উধাও। আরও আধ ঘন্টা ছিলাম আমরা হালদার বাড়িতে। সেই সময়টা ফেলুদা বাড়ির কম্পাউন্ডটা ঘুরে দেখল। বাগানটা দেখা শেষ করে কম্পাউন্ড ওয়ালের কোনো অংশ নিচু বা ভাঙা আছে কিনা দেখে আমরা পুকুরের কাছে এলাম। ফেলুদার দৃষ্টি মাটির দিকে, জানিও পায়ের ছাপ খুঁজছে। শুকনো মাটি, পায়ের ছাপের সম্ভাবনা কম, তবে পুকুরের পূর্ব পারে একটা অংশ ফেলুদার দৃষ্টি আকর্ষণ করায় সে থেমে গেল। একটা ছোট্ট বুনো ফুলের গাছ যেন কিসের চাপে পিষে গেছে, আর সেটা হয়েছে কিছুক্ষণ আগেই। ফেলুদা ফুলের আশপাশটা দেখে পুকুরের দিকে চেয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। এ পুকুর ব্যবহার হয় না, তাই জলটা পানার আবরণে ঢেকে গেছে। আমরা যেখানটা দাঁড়িয়ে আছি সেখান থেকে হাত পাঁচেক দূরে বেশ খানিকটা জায়গা জুড়ে পানা সরে গিয়ে জল বেরিয়ে এসছে। কিছু ফেলা হয়েছে কি জলের মধ্যে, তাই তো মনে হয়। কিন্তু ফেলুদা এ নিয়ে কোনো মন্তব্য করল না, যা দেখবার ও দেখে নিয়েছে। বাড়ি ফেরার সময় লালমোহনবাবু হঠাৎ বললেন, বাগানে একটা চন্দনা দেখলুম বলে মনে হলো। একটা পেয়ারা গাছ থেকে উড়ে একটা সজনে গাছে গিয়ে বসলো। সেটা আমাদের বললেন না কেন? ধমকের সুরে বলল ফেলুদা। কি জানি, যদি বেরিয়ে যায় টিয়া। দুটো পাখি এত কাছাকাছি, তবে এ পাখিটা কথা বলে। আপনি শুনলেন কথা? শুনলুম বই কি, আমরা তখন বাগানের উল্টো দিকে। আমি আরেকটু হলেই একটা তেঁতুল বীজের ওপরে পা ফেলেছি, এমন সময় শুনলুম, বাবু সাবধান। আর মুখ তুলে দেখি পাখি। পাখি বলল বাবু সাবধান? তাই তো স্পষ্ট শুনলুম। আপনারা বিশ্বাস করবেন না বলেই বলিনি। বিশ্বাস করাটা সত্যিই কঠিন, তাই কথা আর এগোলো না। তবে এটা ঠিক যে এরকম একটা খুন আর এরকম চুরির পরেও ফেলুদার মন থেকে চন্দনার ব্যাপারটা যাচ্ছে না। খুনের দুদিন পর সোমবার সকালে চা খাওয়ার পর ফেলুদার কথায় সেটা বুঝতে পারলাম। ও বলল, পার্বতীবাবুর খুন আর নেপোলিয়নের চিঠি চুরি, এই দুটো ঘটনাই গতানুগতিক, কিন্তু আমাকে একেবারে বোকা বানিয়ে দিয়েছে এই পাখি চুরির ব্যাপারটা। গতকাল অমিতাভবাবু ফোন করেছিলেন। ফেলুদা জানিয়ে দিয়েছে যে নেহাত দরকার না পড়লে এই অবস্থায় ও আর ওদের বিরক্ত করবে না, বিশেষ করে পুলিশ যখন তদন্ত চালাচ্ছেই। লালমোহনবাবু বলেছেন সোমবার হলেও আজ একবার আসবেন, কারণ কি ডেভেলপমেন্ট হচ্ছে না হচ্ছে সেটা জানার ওর বিশেষ আগ্রহ। আমি বললাম, পাখির খাঁচার গায়ে রক্তটা পাখির না মানুষের সেটা তো এখনো জানা গেল না। ওটা যে মানুষের সেটা অ্যানালিসিস না করেই বলা যায়, বলল ফেলুদা। কেউ যদি পাখিকে খাঁচা থেকে বার করতে চায় তাহলে সেটা সাবধানেই করবে, কিন্তু পাখি ছটপট করতে পারে, খামচাতে পারে, ঠোকরাতে পারে।
অর্থাৎ যে লোকে পাখিটাকে বার করেছে তার হাতে জখমের চিহ্ন থাকা উচিত। সে জিনিস ও বাড়ির কারো হাতে দেখলে? হুম, সেটার দিকে আমি চোখ রেখেছিলাম। বাবু চাকর কারো হাতেই দেখিনি, অথচ টাটকা জখম। অমিতাভবাবু বললেন পার্ক স্ট্রিটে আমাদের সঙ্গে দেখা হওয়ার 2 দিন আগে পাখিটা কিনেছিলেন, তার মানে 13 ডিসেম্বর। খুনটা হয় 19 ডিসেম্বর। এই পাখির জন্য আমি অন্য ব্যাপারগুলোতে পুরোপুরি মনও দিতে পারছি না। খুনের সুযোগ কার কার ছিল তার একটা লিস্ট করছিলে না তুমি কাল রাত্রিরে? শুধু সুযোগ নয়, মোটিভও। ফেলুদার পাশেই সোফায় পড়েছিল খাতাটা। সে ওটা খুলে বলল, সাধন দস্তিদার সম্বন্ধে নতুন কথা বলার বিশেষ কিছু নেই। রহস্যটা হচ্ছে তার অন্তর্ধারে। এটা সম্ভব হয় একমাত্র যদি দারোয়ান মিথ্যা কথা বলে থাকে। সাধন তাকে ভালো রকম ঘুষ দিয়ে থাকলে এটা হতেও পারে। সেটা পুলিশে বার করুক। মিথ্যাবাদীকে সত্যি বলানোর রাস্তা তাদের জানা আছে। দ্বিতীয় সাসপেক্ট পেস্টানজি। তবে পেস্টানজির 70 বছর বয়স। বুড়ো মানুষের পক্ষে এ খুন সম্ভব কিনা সেটা ভাবতে হবে। আঘাতটা করা হয়েছিল রীতিমতো জোরে। অবশ্য 70-এও অনেকের স্বাস্থ্য দিব্যি ভালো থাকে। সেটা ভদ্রলোককে চাক্ষুষ না দেখা পর্যন্ত বোঝা যাবে না। তৃতীয় অচিন্ত হালদার। বাপের ওপর ছেলের টান না থাকলেও খুন করার মতো আক্রোশ ছিল কিনা সেটা ভাবার কথা। তবে নেপোলিয়নের চিঠি হাতাতে পারলে ওর আর্থিক সমস্যা কিছুটা মিটত ঠিকই। আর কেউ না হোক, পেস্টানজি যে সেই চিঠি কিনতে রাজি হতেন সেটা বোধহয় অনুমান করা যায়। চতুর্থ, আবার আরও একজন আছে নাকি? তাকে সাসপেক্ট বলে বলছি না, কিন্তু অমিতাভবাবু সে সময়টা কি করছিলেন সেটা জানা দরকার বই কি। তার জবানিতে তিনি বলেছেন সকালে তিনি বাগানে থাকেন। ওর খুব ফুলের শখ। সেদিন 10টা পর্যন্ত তিনি বাগানে ছিলেন। মাঝে একবার আমাদের ফোন করতে 9টার সময় তাকে নিচের বৈঠকখানায় আসতে হয়। তারপর আমরা আসার আগে আর দোতলায় যাননি। চাকর তাকে চা দিয়ে যায় 10টার সময় একতলায় বাগানের দিকে খোলা বারান্দায়। আমাদের গাড়ির আওয়াজ পেয়ে তিনি সামনের দিকে চলে আসেন। দোতলায় যান তিনি একেবারে আমাদের নিয়ে, তার আগে নয়। সব শেষে হলেন ঋষিকেশবাবু। ইনি 10টা বাজতে 5-এ বেরিয়েছেন সেটা দারোয়ান দেখেছে, কিন্তু ফিরতে দেখেছে কিনা মনে করতে পারছে না। দারোয়ানের কথাবার্তা খুব রিলায়েবল বলে মনে হয় না। 40 বছর চাকরি করছে বটে হালদার বাড়িতে, হয়তো এমনিতে বিশ্বস্ত, কিন্তু বয়স হয়েছে 70-এর ওপর। কাজেই স্মরণ শক্তি ক্ষীণ হয়ে আসা অস্বাভাবিক নয়। ঋষিকেশ বাবু স্টেশনারির দোকানে অতটা সময় কাটিয়েছেন কিনা সেটা জানা দরকার। যদি সেই ব্যাপারেও মিথ্যে বলে থাকেন, তার খুনের সুযোগ সম্বন্ধে সন্দেহ থেকেই যায়। একমাত্র নেপোলিয়নের চিঠি হাত করা ছাড়া মোটিভও খুঁজে পাওয়া যায় না। ফেলুদা খাতাটা বন্ধ করলো। আমি বললাম, চাকর বাকরদের বোধহয় সবকটা কি বাদ দেওয়া যায়? শুনলি তো, চাকর সবকটাই পুরনো। তাদের মধ্যে বেয়ারা মুকুন্দ পার্বতীচরণের ঘরে কফি নিয়ে যায় পেস্টানজি ও পার্বতীবাবুর জন্য। পার্বতীবাবু একা থাকলেও রোজ 10টায় কফি খেতেন। এছাড়া আর কোনো চাকর 9টার পরে পার্বতীবাবুর ঘরে যায়নি। বাড়িতে লোক বলতে আর আছে অমিতাভবাবুর স্ত্রী অনিরুদ্ধ, পার্বতীবাবুর 80 বছরের বুড়ি মা, মালি এক ছেলে, ড্রাইভার ও দারোয়ান। অচিন্দ্যবাবু বিয়ে করেননি। ফেলুদা একটা চারমিনার ধরবার সঙ্গে সঙ্গেই ফোন বেজে উঠল। ইন্সপেক্টর হাজরা। কি খবর বলুন স্যার? বলল ফেলুদা। সাধন দস্তিদারের ঠিকানা পাওয়া গেছে। ভেরি গুড। ভেরি ব্যাড, কারণ সেই ঠিকানায় ওই নামে কেউ থাকে না, বটে। এবং কোনোদিন ছিলও না। তাহলে? তাহলে আর কি, যে তিমিরে সেই তিমিরে। মহা ফিচের লোক বলে মনে হচ্ছে। আর ঋষিকেশ বাবুর অ্যালিবাই ঠিক আছে? উনি পোস্ট অফিসে গিয়েছিলেন 10টায় এবং টেলিগ্রামগুলো করেছেন এটা ঠিক। তারপর স্টেশনারি দোকানে যাওয়ার কথা যেটা বললেন সেটা ভেরিফাই করা গেল না, কারণ দোকানে কেউ মনে করতে পারছে না তাকে। আর পেস্টানজি? অসম্ভব তিরিক্ষি মেজাজের লোক, প্রচণ্ড ধনী। 150 বছর কলকাতায় আছে এই পার্সি ফ্যামিলি। এমনিতে বেশ শক্ত সমর্থ লোক, তবে কাবু হয়ে আছেন আর্থারাইটিসে। ডান হাত কাঁধের ওপর ওঠে না। ওর পক্ষে এই খুন প্রায় ইম্পসিবল। লর্ড সিনা রোডে গিয়ে রোজ সকালে ফিজিওথেরাপি করান। চেক করে দেখেছি কথাটা সত্যি। তাহলে তো সাধন দস্তিদারের সন্ধানেই লেগে থাকতে হয়।
আমার ধারণা লোকটা বারাসাতেই থাকে, কারণ ওর অ্যাপ্লিকেশনের খামে বারাসাতের পোস্টমার্ক রয়েছে। সে কি? এ তো খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আমরা খোঁজ করছি, এখানে গা ঢাকা দিয়ে থাকতে পারবে বলে মনে হয় না। ও, ভালো কথা, খোকার ঘরে চোর এসেছিল। আবার? আবার মানে? হাজরা পাখির কথাটা জানেন না। ফেলুদা সেটা চেপে গিয়ে বলল, না, বলছিলাম একটা চুরি তো হলো বাড়িতে, আবার চোর। যাই হোক, কিছু নেয়নি। খোকা টের পেল কি করে? সে বাবা মায়ের পাশের ঘরে একা শোয়, বিলিতি কায়দা আর কি। তা কাল মাঝরাত্রিরে নাকি খুটখাট শব্দে ঘুম ভেঙে যায়। ছেলের সাহস আছে, কে বলে চেঁচিয়ে ওঠে, আর তাতেই নাকি চোর পালিয়ে যায়। আমি খোকাকে জিজ্ঞেস করলুম, তোমার ভয় করলো না? তাতে সে বললে যে বাড়িতে খুন হবার পর থেকে নাকি সে বালিশের তলায় মেশিন গান নিয়ে শোয়, আর সেই কারণেই নাকি তার ভয় নেই। 10টার সময় লালমোহনবাবু এসে হাজির। ফেলুদাকে গম্ভীর দেখে ভদ্রলোক ভারী ব্যস্ত হয়ে উঠলেন। সে কি মশাই, আপনি এখনো অন্ধকারে নাকি? কি করি বলুন, রোজ যদি একটা করে নতুন রহস্যের উদ্ভব হয়, তাহলে ফেলুমিত্তির কি করে? আবার রহস্য? খোকার ঘরে চোর ঢুকেছিল কাল রাত্রিরে। বলেন কি? চোরের কি কোনো বাজবিচার নেই? মুড়ি মিছরি এক দর? এখন আপনার ওপর ভরসা। হুম, চন্দ্র সূর্য অস্ত গেল, জোনাক ধরে বাতি, ভীষ্মদ্রোণ কর্ণ গেল, শল্য হলো রতি। তবে হ্যাঁ, চন্দনার ব্যাপারটা কিন্তু আমায় হন্ট করছে। ওটা নিয়ে একটা আলাদা তদন্ত করা উচিত। আপনার সময় না থাকলে আমি করতে রাজি আছি। তিনকড়ি বাবুর দোকানে আমার খুব যাতায়াত ছিল এককালে। সে কি? এটা তো বলেননি আগে। আরে মশাই, এককালে খুব পাখির শখ ছিল আমার। একটা ময়না ছিল, সেটাকে মেঘনাদ বধ কাব্যের প্রথম লাইন আবৃত্তি করতে শিখিয়েছিলাম। জল পড়ে পাতা নড়ে দিয়ে শুরু করা উচিত ছিল আপনার। ভদ্রলোক ফেলুদার খোঁচাটা অগ্রাহ্য করে দিয়ে আমার দিকে ফিরে বললেন, কি হে তপেশ বাবু, যাবে নিউ মার্কেট? ফেলুদা বলল, যেতে হয় তো বেরিয়ে পড়ুন, আমি ঘন্টাখানেক পরে আপনাদের মিট করব। কোথায়? নিউ মার্কেটের মধ্যিখানে, কামানটার পাশে। বিস্তর ঘোরাঘুরি আছে, বাইরে খাওয়া আছে। সপ্তাহে একদিন রেস্টুরেন্টে খাওয়াটা আমাদের রেগুলার ব্যাপার। লালমোহনবাবুর গাড়িতে করে বেরিয়ে পড়লাম। নিউ মার্কেটের পাখির বাজারের জবাব নেই। তবে তিনকড়িবাবু যে জটায়ুকে চিনবেন না, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ ভদ্রলোক এই দোকানে শেষ এসেছেন 68-এ। লালমোহনবাবু একগাল হেসে, চিনতে পারছেন? জিজ্ঞেস করাতে তিনকড়িবাবু তার মোটা চশমার ওপর দিয়ে লালমোহনবাবুর দিকে চেয়ে বললেন, চেনা মুখ তো ভুলি না চট করে। নাকুবাবু তো? আপনি কারবালা ট্যাঙ্ক রোডে থাকেন না? লালমোহনবাবুর চুপসানো ভাব দেখে আমি কাজের কথাটা পারলাম। আপনার এখান থেকে গত দিন দশেকের মধ্যে কি কেউ একটা চন্দনা কিনে নিয়ে গেছে? বারাসাতের এক ভদ্রলোক। বারাসাতে কিনা জানি না, তবে দুখানা চন্দনা বিক্রি হয়েছে দিন দশেকের মধ্যে। একটা নিল জয়শক্তি ফিল্ম কোম্পানির নেবেন বাবু, বললো চিন্ময়ী মা না মৃন্ময়ী মা কি একটা বইয়ের শুটিংয়ে লাগবে, ভাড়ায় চাইছিল। আমি বললুম সেদিন আর নেই, নিলে ক্যাশ দিয়ে নিয়ে যান। আর অন্যটা যে বেচলেন, সেটা কোথা থেকে এসেছিল আপনার দোকানে মনে আছে? কেন মশাই, এত ইনফরমেশনের কি দরকার? ভদ্রলোক একটু সন্দিগ্ধ বলে মনে হলো। সেই পাখিটা খাঁচা থেকে চুরি গেছে অত্যন্ত রহস্যজনকভাবে, বললেন লালমোহনবাবু। সেটা ফিরে পাওয়া দরকার। ফিরে পেতে চান তো কাগজে অ্যাডভার্টাইজমেন্ট দিন। তা নয় দেব, কিন্তু আপনার দোকানে কোত্থেকে এসেছিল সেটা অত শত বলতে পারবো না। আপনি অ্যাডভার্টাইজমেন্ট দিন। পাখিটা কথা বলতো কি? তা বলবে না কেন? তবে কি বলতো জিজ্ঞেস করবেন না। 17টা টকিং বার্ড আছে আমার দোকানে। কে বলে গুড মর্নিং, কে বলে ঠাকুর ভাত দাও, কে বলে জয়গুরু, কে বলে রাধাকৃষ্ণ,
কোনটা কোন পাখি বলে সেটা ফস করে জিজ্ঞেস করলে বলতে পারবো না। আধ ঘন্টা সময় ছিল হাতে। তার মধ্যে লালমোহন বাবু একটা নখ কাটার ক্লিপ, আধ ডজন দেশবন্ধু মিলসের গেঞ্জি আর একটা সিগন্যাল টুথপেস্ট কিনলেন। তারপর চীনে জুতোর দোকানে গিয়ে একটা মোকাসিনের দাম করতে করতে আমাদের অ্যাপয়েন্টমেন্টের সময় হয়ে গেল। আমরা কামানের কাছে যাবার 3 মিনিটের মধ্যেই ফেলুদা হাজির। এবার কোথায় যাওয়া? মার্কেট থেকে বাইরে এসে জিজ্ঞেস করলেন লালমোহন বাবু। পার্সিরা প্রায় 200 বছর ধরে কলকাতায় আছে, সেটা জানতেন? বলেন কি? সেই সিরাজউদ্দৌলার আমল থেকে? সেই রকম একটা প্রাচীন পার্সি বাড়িতে এখন যাব আমরা। ঠিকানা হচ্ছে, ফেলুদা পকেট থেকে খাতা বার করলো, 133-এর বউবাজার স্ট্রিট। বন্ধুরা, আপনারা শুনছিলেন ফেলুদার রহস্য কাহিনী নেপোলিয়নের চিঠি প্রথম পর্ব। গল্পটা আপনাদের কেমন লাগলো দয়া করে কমেন্টসে লিখে জানাবেন। পরবর্তী ও শেষ পর্ব আসছে খুব শিগগির। পাশে থাকবেন। ধন্যবাদ।